এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ও আদাব। আজ সেই ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণ আজ দেশের মানুষের উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন, তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার আজকের ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সঞ্চালনায় আছি আমি তাসমিনা জেবিন ফ্লোরা। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক নির্দেশনায় আছেন জনাব কবির নিয়াজ রাজ, এবং সহযোগিতায় আছেন আমাদের কারিগরি দিক দিয়ে জনাব হাসানুর রহমান সুমন। আমাদের ডাক্তারদের সম্পর্কে বিভিন্ন মনীষীরা বিভিন্ন মূল্যবান কথা বলেছিলেন, আমি একটু সেগুলো বলতে চাই। গিলবার্ট বলেছেন, ডাক্তারদের মূল্য আপনি তখনই বুঝবেন যখন আপনার তাদের প্রয়োজন হবে। আর রিচি লেক বলেছেন, ডাক্তাররা আমাদের বেঁচে থাকার সেই আশাটুকু দেখাতে পারে যা অন্য কেউ কখনোই পারে না। আর কথা না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করি। আমাদের অতিথিরা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা একে একে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান। আপনি আপনার পরিচয়টা দিন, ডাক্তার মুস্তাফিজ। আপনি কি শুনতে পাচ্ছেন মুস্তাফিজ? মুস্তাফিজুর রহমান, হ্যাঁ, আপনি অ্যাসোসিয়েট প্রফেসর, সার্জারি বিভাগ, ডেল্টা মেডিকেল কলেজ হসপিটালে আছি কর্মরত। হ্যাঁ, জি আমি শুনতে পাচ্ছি, দর্শকরা শুনতে হ্যালো। পাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ আহ, হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পেয়েছি আমরা। শোনা যাচ্ছে কি? আমাদের সাথে যুক্ত আছে। শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ। হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা শুনতে পেয়েছি। রাস্তা আমি তো ডাক্তার নাফিস, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ডাক্তার আমি নাফিস ডাক্তার আমাদের পরিচয়টা দিয়ে দিতেছি। জি আমি ডাক্তার আমিনুল ইসলাম নাফিস। আমি সহকারী অধ্যাপক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছি। আমি আসলে চেম্বার থেকে বাসা যাচ্ছি, আসলে রোগী ছিল অনেক, কোনো সমস্যা নাই। অনুষ্ঠানে আমি আছি আপনাদের সবার সাথে। আমি রেটিনা স্পেশালিস্ট হিসেবে বর্তমানে কর্মরত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে। আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, ধন্যবাদ নাফিস। আমরা আপনার আচ্ছা, কাছে একটু পরে ফিরে আসব, একটু পরে আপনার কাছে আবার ফিরে আসব। আপনি আহ, ঠিক আছে ঠিক আছে। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, ডাক্তার মাহমুদ। উনি কি শুনতে পাচ্ছেন ডাক্তার মাহমুদ? ওনার নেটের সমস্যা হচ্ছে অনেকক্ষণ থেকে। ডাক্তার মাহমুদ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের সাথে আরেকজন যুক্ত হওয়ার কথা, ডাক্তার মোহাম্মদ মাহিদুল আলম মধু। উনি সহকারী অধ্যাপক মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী। উনি একটু ওনার ব্যক্তিগত সমস্যার কারণে একটু দেরিতে আসবেন বলেছেন। আমরা তার জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করে দিই, কারণ আমাদের দর্শক শ্রোতারা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা মুস্তাফিজের কাছে ফিরে যেতে চাই। মুস্তাফিজ, আপনি আমাদেরকে বলেন যে সকল বয়সের জন্য কি সার্জারি জি করা সম্ভব? অনেক বয়স্ক বা অল্প বয়স্ক শিশু, তাদের ক্ষেত্রে কিভাবে কোনো বাধা আছে কি? জি জি, থ্যাংক ইউ। খুব ভালো একটা প্রশ্ন। আসলে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে হয়তো খুব অল্প বয়সে অপারেশন করা যায় না, বা অনেক বেশি বয়সে অপারেশন করা যায় না। আসলে বয়স কোনো ফ্যাক্টর না, ফিজিক্যাল ফিটনেস হচ্ছে আসল কথা। জন্মের পরের দিনই বা জন্মের পরপরই অপারেশন করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেফ অ্যানেস্থেসিয়া আছে, কোনো সমস্যা নেই। আসলে এটা ভুল ধারণা, যে কোনো বয়সে অপারেশন করা যায় যদি ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে। হ্যাঁ। ধন্যবাদ। আহ ডাক্তার নাফিজ, আপনি কি কথা বলার বলতে পারবেন? তাহলে আমি প্রশ্ন করি। হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ, বলেন আচ্ছা, বলেন আমাকে আমাকে বাংলাদেশের, শুনতে পাচ্ছেন? জি জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বাংলাদেশে এখন বলেন। রেটিনা স্পেশালিস্ট হাতে গোনা কয়েকজন আছেন। রেটিনা সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। ধন্যবাদ ধন্যবাদ তাসমিনা জেবিন। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের দেশে চোখের যে চোখের আলাদা যেগুলো অংশ, যে তার মধ্যে রেটিনা একটা অন্যতম একটা মানে অঙ্গ। খুবই সংবেদনশীল একটা অঙ্গ রেটিনাটা। আসলে রেটিনা সম্পর্কে মানুষের যে ধারণাটা এখনো বাংলাদেশের জনগণ ওরকম হয়নি। আগে তো রেটিনা চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যেত। তা আমরা এখন যে কজনই হাতে গোনা কয়েকজন রেটিনা স্পেশালিস্ট আছি দেশে, আমরা প্রাণপণ চেষ্টা করছি রোগীদেরকে বোঝানোর জন্য যে না, এখন রেটিনার লেজার সার্জারি অপারেশন সব বাংলাদেশে সম্ভব।
এখন আর আপনাদের এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জন্যই আমি আসলে রেটিনা সম্পর্কে কিছু বলার জন্য আগ্রহী। আপনার মাধ্যমে আজকে দেশবাসীকে আমি জানাতে চাই, রেটিনা সম্পর্কে প্রাথমিক ধারণা বলতে হয় রেটিনা চোখের পিছনের সবচেয়ে পিছনে একটি সংবেদনশীল অঙ্গ, যেটা ব্রেনের সাথে কানেকশন থাকে, ডাইরেক্টলি কানেকশন থাকে। এখানে 1.2 মিলিয়ন নার্ভ ফাইবার থাকে, যেগুলো একত্র হয়ে বান্ডেল হয়ে একদম ব্রেনের অক্সিপিটাল কর্টেক্স, ব্রেন মেটেরিয়ালের সাথে কানেকশন থাকে। আর এখানে রড সেল আর কোন সেল নামে দুই ধরনের সেল থাকে। আমরা জানি রড সেল রাতের বেলা দেখতে সাহায্য করে, আর কোন সেল দিনের বেলা দেখতে সাহায্য করে। এই যে আমি যে এখন রাতের বেলা দেখতে পাচ্ছি আপনাদেরকে, এগুলো সব রড সেলের কারণে আমরা দেখতে পাচ্ছি। তা এই সেল না থাকলে তো আমরা দেখতে পেতাম না। রাতকানা বা রাত্রে যে দেখে না মানুষ, এই রড সেল গুলো ড্যামেজ হওয়ার কারণে মানুষ দেখতে পায় না। সময় থাকতে যদি এগুলো রেটিনা ডাক্তারের কাছে পাঠানো হতো, আজকে অনেক শিশু, লক্ষ লক্ষ শিশু বাংলাদেশের আজকে অন্ধত্ব হাত থেকে মানে রক্ষা পেত। কিন্তু আমরা আসলে অনেকে যাই না, বিশেষ করে শিশুদের জন্মের পর থেকে যখন প্রিমেচার বেবি হয়, লো বার্থ ওয়েট হয়, গাইনি ডাক্তার বা শিশু ডাক্তারদেরকে আমার অনুরোধ, আপনারা অবশ্যই এই শিশুদেরকে চোখের রেটিনা ডাক্তারের কাছে পাঠান। রেটিনা ঠিক যদি জন্মের আগে যদি জন্ম হয়ে যায় বাচ্চা, তাহলে তাদের রেটিনা রিক্স মানে কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, রক্তক্ষরণ হয়, চোখ অসময়ে অন্ধ হয়ে যায়। কিন্তু আমরা অনেকে জানি না রেটিনা ডাক্তার আছে, বাংলাদেশে লেজার ট্রিটমেন্ট আছে, আমরা অনেকেই জানি না। যাই হোক, রেটিনা সম্পর্কে তাহলে এইটুকু বলে, আমার বন্ধুরা আরো আছে, অনেকে অনেক কিছু বলবে, আমি আসবো। ধন্যবাদ। তাসমিনা জেবিন। ধন্যবাদ নাফিস। রাস্তার মধ্যে থেকেও তিনি আমাদেরকে তার অভিজ্ঞতা শেয়ার করছেন, তার জ্ঞান বিতরণ করছেন। ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকে এমন একটি চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার কর্তৃপক্ষকে, এবং আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যে দর্শক শ্রোতারা জড়িত আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন। আপনার ধৈর্য ধরে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন এই আশা করছি। এবং আমরা চাচ্ছি যে আমাদের এই আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আপনাদের জন্য, আপনারা কমেন্টস করবেন, আপনারা লাইক দিবেন, আপনারা শেয়ার করবেন, আমরা আরো উৎসাহিত হব। আর দর্শকরা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, দয়া করে আমাদেরকে জানাবেন। আমাদের চিকিৎসকরা চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর আমাদের ব্যাক স্টেজে আছেন সুমন ভাই, উনি যদি দর্শকদের কোনো মূল্যবান প্রশ্ন থাকে আপনি আমাদেরকে স্ক্রিনে দিবেন, যাতে আমরা সবাই প্রশ্ন দেখতে পাই এবং আমাদের চিকিৎসকরা সেই উত্তরটা দিতে চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমি এই প্রশ্নে ফিরে যাচ্ছি। ডাক্তার মুস্তাফিজ, আপনি একটু বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে সার্জারিতে কোন কোন ধরনের রোগী সাধারণত আপনাদের কাছে আসে? আপনি কি শুনতে পেয়েছেন মুস্তাফিজ? মুস্তাফিজ কি লাইনে আছেন? মুস্তাফিজ মনে হয় শুনতে পাচ্ছেন না। আমরা কি নাফিজের কাছে যাব? নাফিজ, আপনি কি প্রশ্ন উত্তর দিতে পারবেন? হ্যাঁ, পারবো, বলেন বলেন। মুস্তাফিজ মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা মুস্তাফিজ, আপনার কাছে আমি প্রশ্নটা নিয়ে আবার ফিরে আসবো। মুস্তাফিজ, যদি আপনার নেটের সমস্যা হয় আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে মনে হয় নেটের সমস্যাটা কেটে যাবে। অনেক সময় লাইনে থাকা অবস্থায় নেটের সমস্যা হয়, তখন লিভ নিয়ে আবার জয়েন করলে হয়ে যায়। তো যাই হোক, ডাক্তার নাফিজ, আপনার কাছে ফিরে আসলাম। ডায়াবেটিসের কারণে রেটিনাতে কি ধরনের অসুবিধা হয়, এর প্রতিকার কি? প্রশ্ন ডায়াবেটিস, কি আবার বলবো? না না না, আমি শুনতে পেয়েছি। ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি সমস্যা, অ্যানিমিয়া, লিউকেমিয়া, ক্যান্সার, টিউবারকুলোসিস, বডির যে কোনো সমস্যা হলে পরে সবার আগে ধরা পড়ে রেটিনাতে। আমরা আসলে জানি না এটা। তো ডায়াবেটিসের কারণেও রেটিনাতে যে রক্তক্ষরণ হয়, পানি জমে, চর্বি জমে, এবং যেখানে ভিজুয়াল অ্যাক্সিস, আমরা যেখানে আলো ঢুকে, ওই জায়গাটা যদি দীর্ঘদিন পানি জমে থাকে, তাহলে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ডায়াবেটিস বলতে আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং যারা 10 বছরের অধিক ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন, যারা ইনসুলিন নিচ্ছেন, তাদের জন্য রেটিনা অবশ্যই বছরে 2 বার চেক করতে হয়। কেননা এই ডায়াবেটিসের কারণে রেটিনাতে যে সমস্যাগুলো বললাম, এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে কি, ডায়াবেটিসের কারণে রেটিনার প্যাথোলজি, রেটিনার প্যাথ মানে পেইন, প্যাথোলজি, ডায়াবেটিসের কারণে রেটিনার যে সমস্যা, এই জন্য এই রোগটা বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এক্ষেত্রে যদি
আমরা বলি আর্লি ডায়াগনোসিস যদি হয়ে থাকে তাহলে সময় থাকতে আমরা ইনজেকশন, লেজার ট্রিটমেন্ট আছে দিলে রোগী ভালো থাকে, কখনো সমস্যা হয় না। কিন্তু যদি দেরি করে আসে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, দেরি করে আসলে সেটা যে সমস্যাগুলো হয় তখন আসলে আর যে সার্জারিতে যেতে হয়, তখন অপারেশন করলেও খুব একটা আগের মতো আর আলো ফিরে আসে না। তো এই ডায়াবেটিস রেটিনোপ্যাথি সম্পর্কে আপনার মাধ্যমে দেশবাসীকে, আপনার সবারই আসলে আমাদের সচেতন হওয়া উচিত যাতে ডায়াবেটিসের কারণে রেটিনাতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ জেবিন। ডাক্তার নাফিস, ওনার নেটের সমস্যা হচ্ছে, আপনি কি শেষ করতে পেরেছেন কথা বা শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ডাক্তার নাফিস? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কেন আজকে সমস্যা হচ্ছে? নেটের সমস্যা হচ্ছে অনেক বেশি। আমাদের ডাক্তার মাহমুদ ভাই উনি নেটে ঢুকতেই পারছিলেন না অনেকক্ষণ থেকে। আমি শুনতে নাফিস পাচ্ছি। কি হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি। হ্যালো জেবিন, শুনতে পাচ্ছেন? জেবিন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ জেবিন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 হ্যালো। কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মুস্তফা সাহেব, আমাকে শুনতে আমাদের পাচ্ছেন? নেটের সমস্যা, হ্যাঁ হ্যাঁ নেটের সমস্যার কারণে হ্যাঁ বিচ্ছিন্ন হ্যাঁ, হয়ে এখন শুনতে গিয়েছিলাম। পাচ্ছি। নেটের সমস্যা হচ্ছিল, হ্যাঁ। নাফিসের কথা কি শেষ হয়েছে কি? হ্যাঁ আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে সংক্ষেপে যেটা বলেছি, যে ডায়াবেটিসের কারণে রেটিনাতে যে রক্তক্ষরণ হতে পারে, চোখে ছানি পড়তে পারে, চোখে অন্ধ অন্ধ হয়ে যেতে পারে, চোখের রেটিনার পর্দা ছেড়ে যেতে পারে। তো সময় থাকতে লেজার চিকিৎসা করলে এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ধন্যবাদ জাবিন। ডাক্তার মুস্তাফিজ, আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি তখন শুনতে পেয়েছেন কিনা? না, তখন বাংলাদেশের শুনতে পাইনি প্রেক্ষাপটে আসলে। হ্যাঁ হ্যাঁ। সার্জারিতে কোন কোন ধরনের রোগী আসে এবং এর কারণটা কি মনে হয় আপনার কাছে? সার্জারি বলতে আমি তো জেনারেল সার্জন। জেনারেল সার্জন হিসেবে জেনারেল সার্জারি যে অসুখগুলো সেগুলো সম্পর্কে আমি বলি। হ্যাঁ, জেনারেল সার্জারি যেগুলো কমন সবচাইতে, সেটা হচ্ছে যে কলিসিস্টাইটিস, গল ব্লাডারের পাথর ইনফেকশন, আর অ্যাপেন্ডিসাইটিস সবচাইতে কমন। এরপরেও আছে হচ্ছে অ্যানোরেক্টাল কন্ডিশন, মানে হচ্ছে মলদ্বারের কিছু সমস্যা, যেমন হিমোরয়েড, তারপরে অ্যানাল ফিশার, তারপরে ফিস্টুলা, অ্যানাল ফিস্টুলা, অ্যাবসেস, পেরিয়ানাল অ্যাবসেস বা মলদ্বারে যেটা ফোঁড়া আর কি, এইগুলা সবচাইতে কমন। এছাড়াও অনেক রকমের অসুখ আছে, যেমন রেকটাল কার্সিনোমা রেকটাম, মানে ইয়েতে ক্যান্সার, মলদ্বারে ক্যান্সার পায়ুপথে। সবচেয়ে কমন যেটা মানে ডিজিজ সার্জারি, সেগুলো হচ্ছে গল ব্লাডার পাথর, গল ব্লাডার ইনফেকশন, অ্যাপেন্ডিসাইটিস, পাইলস বা হিমোরয়েড, ফিশার, অ্যানাল ফিশার। আর ডায়াবেটিক রোগীদের, ধন্যবাদ। আহ, হ্যাঁ জি, ডায়াবেটিক জি বলেন, রোগীদের শেষ যেগুলো করেন। হয় যে ডায়াবেটিক ফুড ইনফেকশন,
ঠিক আছে, এগুলো হচ্ছে কমন সার্জিক্যাল ডিজিজ। আর ব্রেস্ট এখন তো অনেক আবার পাওয়া যাচ্ছে, যেমন কার্সিনোমা ব্রেস্ট, সিএফ ব্রেস্ট, স্তন ক্যান্সার, এগুলো বেশ পাওয়া যাচ্ছে এখন। আর এইগুলো হচ্ছে কমন সার্জিক্যাল ডিজিজ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজকের উপস্থিত সম্মানিত অতিথিরা তাদের শত ব্যস্ততার মাঝে আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়ে সঙ্গে আছেন, এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এছাড়া দেশ ও বিদেশ থেকে যেসব দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে যুক্ত নেই কিন্তু পরবর্তীতে আমাদের রেকর্ড ওনারা দেখবেন, তাদেরকেও আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। আমি ডাক্তারদের আহ, সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য বিভিন্ন সময় বিজ্ঞানীরা বা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বরা করেছেন, আমি সেগুলো কয়েকটা পড়ে শোনাই। জন গ্লেন বলছেন, ডাক্তাররা কখনোই নিজেদের ধন্য মনে করেন না এবং অধিকাংশ ডাক্তারদেরই নিজেদের প্রতি গর্ব নেই। এদিকে মিনি পার্ল বলছেন, একজন ডাক্তার অসুস্থ থাকলেও তাকে আরেক অসুস্থ রোগীর সেবা করতে হয়, কারণ এটি তার ধর্ম। ধন্যবাদ। সব দেশের এবং বিদেশের সকল ডাক্তারদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অনেকে আমাদের সেবা করতে গিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছেন, বিশেষ করে করোনাকালীন সময় তারা অনেকেই সম্মুখ যোদ্ধা হিসেবে তাদের আত্মদান করেছেন। আমরা শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চলে যাচ্ছি নাফিসের কাছে। নাফিস কি কথা বলতে পারবেন এখন এই মুহূর্তে? হ্যাঁ, পারবো পারবো, জেবিন বলেন। আচ্ছা। না, হ্যাঁ, লেজার চিকিৎসা, চোখের লেজার চিকিৎসা নিয়ে আমাদেরকে কিছু বলুন আপনি। ধন্যবাদ জেবিন। লেজার আসলে আবিষ্কারের পর থেকে চোখের জন্য যে কতটা উপকারী চিকিৎসা হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। লেজার দিয়ে আমরা এখন রেটিনাতে যে ডায়াবেটিসের কারণে বললেন, ডায়াবেটিসের প্রথম চিকিৎসা হলো লেজার দেওয়া। তারপর লেজারে ভালো না হলে ইনজেকশন, তারপর না হলে আমরা সার্জারিতে যাই। তো লেজার শুরুতেই লেজারটা দিতে পারলে রেটিনা অনেক ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। তারপর আমরা এখন আধুনিক যেটা আমরা সার্জারি করছি, লেজার মেশিন দিয়ে আমরা এই যে কর্নিয়ার যে ল্যাসিক অপারেশন হচ্ছে, আমরা ছানি অপারেশন করছি। আমরা গ্লুকোমা সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি, চোখের প্রেশার বাড়লে যে গ্লুকোমা বলা হয়, সেই গ্লুকোমার চিকিৎসা এখন লেজার দিয়ে হচ্ছে। আধুনিক লেটেস্ট যে টেকনোলজি, লেজার দিয়ে সে হচ্ছে সেটা। তো লেজার দিয়ে চোখের জি এখন নিশ্চয়ই। ছানি হচ্ছে, গ্লুকোমা চিকিৎসা হচ্ছে, রেটিনার চিকিৎসা হচ্ছে, কর্নিয়ার ল্যাসিক যেটা, যারা চশমার বিকল্প, এখন যারা চশমার পরিবর্তে যেটা আমরা অপারেশন করি, সেটাও লেজার দিয়ে হচ্ছে। তো লেজার একটা মানে মানে কি বলবো, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা আজকে একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের চোখের চিকিৎসার জন্য। ধন্যবাদ জেবিন। আহ, ডাক্তার মুস্তাফিজ, ডায়াবেটিস, হাই প্রেশার বা বিশেষ কোনো রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে আপনারা হুম। যখন সার্জারিতে যান কি ধরনের সতর্কতা অবলম্বন করেন? না, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে অনেকেই মনে করে হাইপার টেনশন, ডায়াবেটিস থাকলে অপারেশন করা যায় না। যেমন কিছু রোগী পচে গেছে, অ্যাবসেস বা ফোঁড়া নিয়ে আসছে, যেটা ইমার্জেন্সি অপারেশন করা দরকার। পেশেন্ট বলতে ডায়াবেটিস আছে, কি অপারেশন করা সম্ভব? আসলে ডায়াবেটিস, হাইপার টেনশন, আরো যেমন থাইরয়েড বা আরো অনেক রকম ডিজিজ থাকে। হ্যাঁ, সব ডিজিজেই কন্ট্রোল করে অপারেশন করা সম্ভব না। ডায়াবেটিস তো ঘর ঘর এখন। ডায়াবেটিস থাকলেও ইমার্জেন্সি ভাবেও অপারেশন করা যায়, এটা খুব ইজিলি কন্ট্রোল করা সম্ভব। প্রেশার থাকলেও প্রেশার কন্ট্রোল করে করা সম্ভব। প্রেশারের সময় যেমন প্রেশারের ওষুধ ইনজেক্টেবল কিছু আছে, মুখে খাবার ওষুধ আছে, আগে থেকে আমরা যদি শিডিউল অপারেশন হয় তাহলে আগে থেকে আমরা কন্ট্রোল করি। আর যদি যেগুলো ইমার্জেন্সি অপারেশন, ইমার্জেন্সির সময় ইনজেক্টেবল ড্রাগ আছে, সেগুলো দিয়ে আমরা কন্ট্রোল করি। আর কি বললেন? হাইপারটেনশন, ডায়াবেটিস, আর কি? উম, এখানে বিশেষ রোগ বলতে লো প্রেশার হতে পারে বা অন্য কোনো হ্যাঁ, ডিজিজ থাকতে পারে। বিশেষ রোগ যেমন আমি বলি যে হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড আছে না, গ্যাংগ্রোড হাইপারথাইরয়েডিজম যাদের থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম থাকে, এগুলো কন্ট্রোল করে করা সম্ভব। এটাতে কোনো অপারেশনের বাধা নেই। আসলে অনেকের ভুল ধারণা থাকে হুম, ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজ। নাফিজ, আমি পরবর্তী প্রশ্নে আপনার কাছে চলে যাচ্ছি। আপনি যখন হ্যাঁ, সমস্যা বলুন হবে আমাকে বলুন। বলবেন, তখন কোনো সমস্যা হলে বলবেন, আমি তখন ডাক্তার না, কোনো মুস্তাফিজকে সমস্যা প্রশ্ন নেই। করব।
আচ্ছা, সমস্যা নেই, চোখের বলেন। ছানির আধুনিক চিকিৎসা, চোখের ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলুন। খুবই একটি মানে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে এখন আমাদের ছানি আসলে বয়স হলে ছানি বাড়ে, এটা তো আসলে প্রতিরোধ করার কোনো উপায় নেই আমাদের। এটা বলা আছে যে ওল্ড এজে আমাদের বয়স হলে ছানি পড়ে অথবা বিভিন্ন কারণে ছানি পড়ে, সেটা আমি পরবর্তীতে বলবো। তো আধুনিক ছানি পড়ার চিকিৎসা হলো, আমরা ফ্যাকো বলি, যেটা ফ্যাকো আগে তো কেটে করতাম। কেটে আমরা ওই যে ছানিটা বের করে দিয়ে নতুন লেন্স ভিতরে আমরা আহ, দিতাম। তো সেটা এখন আমরা আধুনিক কম্পিউটার মেশিনের মাধ্যমে, যেটা ফ্যাকো সার্জারি বলি, সেটা করা হয়। তো ফ্যাকো সার্জারিটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করা হয়, 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর এখানে একটা আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, এতদিন যে কোনো সার্জারিতে আমরা ব্লক দিয়ে ইঞ্জেকশন দিয়ে অবশ করে নিতাম, কিন্তু বর্তমানে আমরা কোনো ইঞ্জেকশন ছাড়াই ছানি অপারেশন করছি। একটি ড্রপ দিলেই, চোখে যে ড্রপ দিয়ে আমরা নর্মালি চোখ উঠলে সেরকম অবশ করার ড্রপ এখন বের হয়ে গেছে। অবশ করার ড্রপ দিলেই চোখ অবশ হয়ে যাচ্ছে। পেশেন্ট মানে ফিল করবে, সবই নাড়াচাড়া করবে চোখ, কিন্তু কোনো ব্যথা পাবে না। এরকম ভাবে ইঞ্জেকশন ছাড়াই ব্যথামুক্ত আধুনিক ফ্যাকো যে ছানি অপারেশন করা হয় সেটাকে ফ্যাকো সার্জারি বলা হয়। ধন্যবাদ জেবিন। ধন্যবাদ নাফিস। আহ, আমি একটা বিষয় বলিনি দর্শক শ্রোতাদের, যে প্রিয় দর্শক শ্রোতা, দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। প্রতি সোমবার এই চ্যানেল থেকে রাত 9টায় নিয়মিত অনুষ্ঠান প্রচারিত হয়। আশা করছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতেও আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন। কেউ আমাদের অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকায় আপনারা কোনো বিজ্ঞাপন দিতে চাইলে সে বিষয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো পরামর্শ এবং নির্দেশনা আমরা সাদরে গ্রহণ করব। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ডাক্তার মুস্তাফিজের কাছে। সার্জারির কতক্ষণ আগে খাওয়া বন্ধ করা উচিত এবং কেন? ধন্যবাদ জেবিন। আসলে সার্জারি বিভিন্ন সার্জারির উপর নির্ভর করে। সাধারণত যেমন গল ব্লাডার বা অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের আগে সাধারণত 4 ঘন্টা থেকে 6 ঘন্টা আগে আহ, এটা অফ করা হয়, খাওয়া বন্ধ করা হয়। তবে লিকুইড লিকুইড খাবার স্ট্রিক্টলি বন্ধ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে 2 ঘন্টা আগে করলেই চলে। কারণ বাচ্চাদের যদি আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করি, তাহলে 2 ঘন্টা আগে ফ্লুইড আর অন্যান্য সলিড খাবার অন্তত 6 আওয়ার্স বিফোর অপারেশন বন্ধ করতে হবে। আর অন্যান্য যেমন গার্ড সার্জারি, এগুলো আরো আমরা অনেক আগে থেকে বন্ধ করি, একদিন আগে থেকেই খাবার বন্ধ করি। এটা নির্ভর করে হচ্ছে কোন ধরনের অপারেশন করা হচ্ছে এবং কি টাইপের অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে। যেমন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করলে খাওয়া বন্ধ করার প্রয়োজন পড়ে না। কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে আরো বেশি সময়, মিনিমাম 6 ঘন্টা আগে বন্ধ করা হয় অ্যাডাল্টের ক্ষেত্রে। আর যদি স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলে, মাজায় যেটা ইনজেকশন দিয়ে নিচের অংশ অপারেশন করা হয়, যেমন অ্যাপেন্ডিসাইটিস করা যায় বা মলদ্বারের অপারেশন করা যায়, এগুলো 4 ঘন্টা আগে থেকে খাবার বন্ধ করলেই চলে। নিশ্চয়ই ক্লিয়ার। ধন্যবাদ জেবিন। ডাক্তার নাফিস, আপনার কাছে আমি ফিরে আসছি। চশমা পরা শিশুদের চোখের রেটিনাতে কি কি সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কি? ধন্যবাদ। হ্যাঁ জেবিন, চশমা পরা শিশুদের মানে প্রতিকার বা কি সমস্যা হতে পারে? চোখের মানে পড়া যে শিশুরা থাকে তার চোখের রেটিনাতে কি সমস্যা হয় এবং এর প্রতিকার কি? এক্সাক্ট, ইয়েস ইয়েস ইয়েস। চশমা যাদের বিশেষ করে হাই পাওয়ার, অনেক বেশি পাওয়ারের চশমা যারা পরি আমরা, পরে বাচ্চারা, সেক্ষেত্রে চোখের রেটিনাতে সমস্যা হয়। রেটিনা আসলে এটা একটু বোঝার ব্যাপার আছে যে বেশি পাওয়ার কেন হয়। আমাদের চোখের যে এক্সিয়াল লেন্থ আছে, মানে ব্যাস বলি যেটা আমরা, তাই না, ব্যাসার্ধ বা ব্যাস পরিচিত আমরা, চোখের যে ব্যাসার্ধটা বেড়ে যায়, মানে চোখ বড় বড় হয়ে যায়। চোখ যত ব্যাসার্ধ বাড়বে তত মাইনাস পাওয়ার বাড়তে থাকে। যেমন -4, 5, 6, 8 এরকম বাড়তে থাকে, -10। তো যত বেশি বাড়বে তাহলে কি হবে, আমার নর্মাল চোখ থেকে যদি মাইনাস যে বেশি পারে, তাহলে চোখটা বড় হচ্ছে। ফুটবলকে পাম্প দিলে যেরকম ফুটবল ফুলে যায়, সেরকম রেটিনাটাও এরকম হাই মাইনাস পাওয়ার জন্য সেটা অনেক বড় হচ্ছে।
তো বড় হলে কি হবে, রেটিনার যে অ্যাটাচমেন্টটা থাকে পিছনের ওয়ালে ব্রেনের সাথে, সেইটা যত চারটির দিক থেকে উইক হয়ে যায়। যেমন একটা যদি আমি একটা কাপড় বা একটা রশি যদি টানতে থাকি নর্মাল থেকে, তাহলে কিন্তু সেটা তার উইক পয়েন্ট থেকে কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে চলে আসে। ঠিক তেমনি বেশি পাওয়ারে যারা চশমা পরে, তাদের রেটিনা তার অ্যাটাচমেন্ট যেগুলো থাকে সেখান থেকে যে কোনো সময় ছিঁড়ে চলে আসতে পারে। ছেড়ে চলে আসলে ওই চোখ অন্ধ হয়ে যায়। অনেক পেশেন্ট আমরা পাচ্ছি, ভালো স্টুডেন্ট, ভালো লেখাপড়া বেশি করে যারা করে, পরীক্ষার আগে হাসপাতালে চলে আসছে কি একটাকে একদম দেখতে পাচ্ছে না, অন্ধকার। একমাত্র কারণ এই রেটিনা ছিঁড়ে গেছে। তো সেই ক্ষেত্রে প্রতিকার হলো অবশ্যই এইসব যারা বেশি পাওয়ার চশমা আমরা যারা বাচ্চাদের পরি, তাদের বাবা মার উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে রেটিনা ডাক্তার দেখাবেন, রেটিনা চেক করাবেন। কারণ আমরা হিউজ পেশেন্ট পাচ্ছি এরকম। বেশিরভাগ বাবা মাই জানে না বিধায় নর্মাল চোখের ডাক্তারের কাছে যাচ্ছে, তারা পাওয়ার দিয়ে দিচ্ছে, পাশে চলে যাচ্ছে, বাট রেটিনা চেক করা হচ্ছে না। আমি আজকে অনেক পেশেন্ট এরকম পেয়েছি। তো এরকম বেশি পাওয়ার মাইনাস জানে জানে না তারা, রেটিনা সম্পর্কে ধারণা না থাকার কারণে আসলে এগুলো হচ্ছে। তো যাই হোক, এর প্রতিকার হলো যে, যেটা বললাম, যে অবশ্যই এরকম এই যাদের বেশি পাওয়ার চশমা পড়েন, আপনাদের যারা বাবা মা আছেন, বাচ্চা আছেন, তাদেরকে সময় করে রেটিনা ডাক্তারের কাছে পরীক্ষা করাবেন। ধন্যবাদ জেবি। আহ, জোনাথন বলেছেন যে সুস্থ মানুষেরা ডাক্তারদের শক্তি আর ডাক্তাররা অসুস্থ মানুষদের শক্তি। আর জুঙ্কি বলেছেন যে ডাক্তারদের কাছে নিজেদের ইচ্ছার কোনো মূল্য নেই, তারা মানুষের ইচ্ছা পূরণে সারা জীবন ব্যস্ত থাকে। এটা সত্যই খুব সুন্দর কথা বলেছেন জুঙ্কি। আমরা ফিরে যাচ্ছি ডাক্তার মুস্তাফিজের কাছে। আধুনিক সার্জারি চিকিৎসার একটা বর্ণনা দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ জেবিন, খুব ভালো প্রশ্ন। আধুনিক যুগে আধুনিক চিকিৎসা, এটাই তো সবাই আসলে কাম্য সবারই। আহ, এখন অনেক কিছুই আধুনিক হয়ে গেছে। আগে যেমন সব অপারেশনই ওপেন করে করা হতো। আম, যেমন পেটের অপারেশন যদি বলি আমরা, পেট অনেক বড় করে কেটে, সিম্পল একটা গলব্লাডার অপারেশন অনেক বড় করে কাটা হতো। এখন কিন্তু অনেক ছোট করে কাটা বা না কেটে ফুটো করে যেমন গলব্লাডার অপারেশন করা যায়। এটা একটা আধুনিক প্রসিডিওর, ল্যাপারোস্কোপিক কলিসিস্টেকটমি যেটাকে বলে। আমি কি শুনতে পাচ্ছি? হ্যালো? শুনতে পাচ্ছি, আপনি বলেন। ওকে আমি ওকে শুনতে পাচ্ছি। ওকে ওকে। তাহলে যেমন ল্যাপারোস্কোপিক সার্জারি, আধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারিতে অনেক কিছু করা যায়। কলিসিস্টেকটমি, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি, হার্নিয়া অপারেশন, এছাড়াও ইন্টেস্টাইন, স্টমাক, পাকস্থলী বা নাড়ির অপারেশন, অনেক কিছু এখন হচ্ছে। এগুলো সব আধুনিক। আরো আছে কি এন্ডোস্কোপিক অপারেশন, পার ইউরেথ্রাল, পার অ্যানাস, তারপর এন্ডোস্কোপিক সার্জারি, লেজার সার্জারি। এখন লেজার সার্জারির মাধ্যমে যেমন হিমোরয়েড অপারেশন করা যায়, হ্যাঁ, সার্কামসিশন যেমন করা যায়। অনেক রকমের অপারেশন এখন অনেক আধুনিক হয়ে গেছে। যেমন আস্তে আস্তে আরো আধুনিক আসছে, যেমন রোবোটিক সার্জারি আসছে। আমাদের দেশে এখন আসে নাই, হয়তো আসবে। আসলে অনেক ব্যয়বহুল, যার জন্য এখন আসে নাই। লেজার অনেকেই যেমন সার্কামসিশন, সামান্য একটু খতনা দিবে, বলে যে লেজার করা যায় কিনা। আসলে লেজার করা যায়। আহ, অনেকেই চায়, যার ইয়ে আছে, সামর্থ্য আছে। যার সামর্থ্য নাই সে করতে পারে না। তো এখন অনেক কিছুই আধুনিক হয়ে গেছে। অনেক যারা জুনিয়র সার্জন, আমরা ওল্ড যারা অনেক বয়স্ক, ওনারা হয়তো ওই ফ্যাসিলিটি পায় নাই। এখন আমরা যেটা পাচ্ছি আর কি, হ্যাঁ, এখন আমরা অনেক আধুনিক সার্জারি করছি। আহ এই আর কি। ধন্যবাদ জেবিন। ধন্যবাদ। ডাক্তার নাফিস, আপনার কাছে আমার প্রশ্ন যে চোখে ছানি আসলে কেন পড়ে? আহ, এ, ধন্যবাদ জেবিন। চোখে ছানি আসলে কেন পড়ে? আসলে অনেক অনেক এখানে কারণ আসলে। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা। আমরা চোখে শুনতে ছানি পাচ্ছি, হ্যাঁ। পড়ার, জি থ্যাংক ইউ। চোখে ছানি পড়ার কারণ আসলে আগে আমরা এতদিন ভেবেছি যে যারা বয়স্ক, বৃদ্ধ হলে বয়স্ক ছানি পড়ে, এটা আসলে এখন সম্পূর্ণ
এখন এইটা ছাড়া অনেকগুলো কারণ এখন বেড়ে গেছে, যেমন ছোট্ট জন্ম থেকে বাচ্চারা ছানি পড়তে পারে চোখে। আপনার শুনলে অবাক হবেন। আমি উম, দেশে 1.5 বছর জন্য যেটা বলছি, যে মায়ের পেটে থাকতে বাচ্চা যখন থাকে, মা যদি তখন বিভিন্ন এই যে ড্রাগ ওষুধ যে আমরা খেতে না করি কেন পেটে বাচ্চা থাকলে, তো সে অন্যরকম অন্যতম কারণ হলো মানে ডাক্তার পরামর্শ ছাড়া যদি কোনো ওষুধ খেয়ে থাকে তাহলে সেটার সাইড এফেক্ট কারণে পেটে থাকতেই বাচ্চার চোখে ছানি পড়তে পারে। তারপর বিভিন্ন অসুখ তো হলে তো আছেই। এরপরে পরবর্তী আসেন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর থেকে যদি তার আগে থেকে যদি মা আবার যদি অসুখ বিসুখ থাকে সেই জন্য আস্তে আস্তে ছানি পড়তে পারে। আবার যদি খেলতে গিয়ে আঘাত পেলো, পেন্সিল দিয়ে খোঁচা খেলো, ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেটের বল চোখে লাগলো, সেক্ষেত্রে চোখে ছানি পড়তে পারে। ঘুষি দিল, মারামারিতে চোখে ছানি পড়তে পারে। যে কোনো আঘাত, তার মানে ট্রমা, যে কোনো কজের কারণে চোখে ছানি পড়তে পারে, সেটা যে কোনো বয়সেই হোক। তারপর যখন বয়স হবে আফটার 30 ইয়ার্স 40 ইয়ার্স, তখন তো বিভিন্ন অসুখ যেগুলো হচ্ছে আমাদের, সেগুলো যেন হতে পারে। আরেকটা আমি একটা নতুন মেসেজ দিতে যাচ্ছি আমি সব দেশবাসীর উদ্দেশ্যে। সেটা হলো এই যে আমরা যে ফেয়ার অ্যান্ড লাভলি জাতীয় মুখ, যে আমরা ফেসিয়াল যে ইউজ করি বা যেগুলো ক্রিম, যেগুলোতে স্টেরয়েড থাকে, সেই সকল যদি ক্রিম বেশি ইউজ করে যারা, স্কিনে যে আমরা দিচ্ছি, ঠিক আছে, স্কিন থেকে সেটা অ্যাবজর্পশন হয়ে চোখে যাচ্ছে রক্ত সার্কুলেশনের মাধ্যমে, সেইটার জন্য চোখে ছানি পড়তে পারে। তারপর ডায়াবেটিস ক্ষেত্রে তো বলেছি আগে। তারপরে বয়স হলে আফটার 60 ইয়ার্স, ওল্ড এজে যেটা হয়, সেসব কারণে চোখে চোখে ছানি পড়ে। ধন্যবাদ জেবিন। ধন্যবাদ। এলজি বাল্লেট বলেছেন যে একজন ডাক্তার না হওয়া পর্যন্ত যে কোনো মানুষের পক্ষে ডাক্তারের অবস্থা বোঝা অসম্ভব। আসলে আমরা দেখেছি ডাক্তাররা অনেক ব্যস্ত থাকেন, তাদের দিন বা রাত আলাদা কোনো সময় থাকে না। যখনই রোগী তাদের দ্বারস্থ হন, তারা এক প্রাকৃতিক নিয়মে বা স্বাভাবিক নিয়মে তারা তাদেরকে সময় দেন। এছাড়া ক্যারি ফিশার বলেছেন যে একজন ডাক্তারের কাছে জীবনের প্রতিটি ধাপ কঠিন থেকে কঠিনতর, এবং সে সব রোগীদেরই সমান চোখে দেখে। আসলেই সত্য। আমি ডাক্তার মোসাফিজের কাছে একটা ছোট প্রশ্ন করতে চাই যে সার্জারিতে কোন বিশেষ কোন অভিজ্ঞতা আপনার আছে কিনা, যে অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আপনার কখনো বিশেষভাবে মনে পড়ে। উম ধন্যবাদ জেবিন। আসলে অভিজ্ঞতা বলতে কি আহ, কোনো একটা বিশেষ কোনো ঘটনা বা এরকম কোনো কিছু না, কি অভিজ্ঞতা? আপনার প্রশ্নটা অপারেশন একটু টেবিলে হতে ক্লিয়ারিফিকেশন পারে, দরকার। অপারেশন, হ্যাঁ হ্যাঁ, না আপনার অপারেশন টেবিলে হতে পারে, অথবা আপনার কাছে এসেছে তাকে অপারেশন করানোর ক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা হুম। বা তারপরের কোনো অভিজ্ঞতা। আহ আসলে তো অপারেশন বলতে এমন একটা রোগ, মানে বিষয় যে একই অপারেশন এক এক রোগীর এক এক রকম ভাবে হয়। হ্যাঁ, এক এক রকম ফলাফল পাওয়া যায় বা এক এক রকম ডিফিকাল্টিস। একই পেশেন্ট, যেমন অ্যাপেন্ডিক্সেক্টমি অপারেশনটাই যদি সিম্পল একটা অ্যাপেন্ডিক্সেক্টমি, অনেক সময় খুব সিম্পল, 5-10 মিনিটে হয়ে যায়। আবার অনেক সময় অনেক যখন কমপ্লিকেশন নিয়ে আসে, তখন দেখা যায় যে এই অপারেশনটা 2.5-3 ঘন্টা অনেক সময় লাগে। এগুলো একটা অভিজ্ঞতা যে মানে অ্যানাটমি এক একজনে এক এক রকম থাকে। কলিসিস্টেকটমি, গল ব্লাডার, যেমন একই অপারেশন এক এক রোগীর এক এক রকম ভাবে ডিফিকাল্টি, অনেক সময় ডিফিকাল্টি ফেস করতে হয়। এই ধরনের একটা, এগুলো হচ্ছে একাডেমিক এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা আর কি, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু এরকম কিছু জানতে চাচ্ছেন কি না, আমি বুঝতে পারছি না। না, যদি আপনার স্মরণ থাকে বলবেন, নাহলে পরবর্তীতে অনুষ্ঠান শেষে যদি মনে পড়ে তাহলে আমরা ওর কাছে আচ্ছা, ঠিক শুনবো। আছে, ওকে। আমরা কি ওকে, ধন্যবাদ। নাফিসের ধন্যবাদ। কাছে চলে যাই? নাফিস, ওকে। আপনি একটু আমাদের বলুন যে আহ, যে চোখের যত্ন আসলে আমাদের কিভাবে নেওয়া উচিত, কি কি ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। ধন্যবাদ, ধন্যবাদ তাসমিনা জেবিন। আসলে আমরা তো আসলে বর্তমান লাইফ স্টাইল চলে গেছে ডিভাইস মূলক হয়ে গেছে সবকিছু। আসলে ঘরে বাহিরে বাচ্চারা থেকে শুরু করে অফিসে আদালতে সবাই এখন যেভাবে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করছি আমরা, তো সেটা তাতে করে সবার আগে এফেক্টটা হচ্ছে কিন্তু চোখে। তো আসলে কিছু করার নেই, বর্তমান যান্ত্রিক জীবনে আসলে মানুষকে তো এই এই কম্পিউটার লাইফ
যুক্ত হয়ে যাচ্ছে সবার সাথেই, অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চোখের যত্ন, আগে আমরা যেটা বলতাম যে এই যে কাছে থেকে দেখা নেই, বেশি যা কাছের কাজ করা যাবে না, এক নম্বর যেটা বলি সেটা হতে পারে, সেটা যে কোনো কাছের কাজ, সেটা সেলাই কাজ, সেটা হতে পারে মোবাইল দেখা, ট্যাব দেখা, বা কাছের যে কোনো বেশিক্ষণ ধরে পড়াশোনা করা। তারপর যেমন অপর্যাপ্ত আলোতে যদি পড়াশোনা করা হয়, আর দিনের বেলা ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে যারা বাচ্চারা পড়ে, এই খুবই এফেক্ট পড়ে চোখের ভিতরে। দিনের বেলা যদি সম্ভব হয় যে ঘরে সূর্যের আলো ঢুকে, বাইরে থেকে আলো আলো ঢুকে, আলো বাতাস ঢুকে, সেই ঘরে আসলে বাচ্চাদেরকে স্টাডি রুম করা উচিত। কিন্তু আমাদের তো এখন জানি আমরা ঢাকা শহরে আলো কোত্থেকে আসবে, সেটা আমরা সবাই জানি। তো ঘরের ভিতরে আমরা দিনের বেলায় লাইট জ্বালিয়ে পড়তে হচ্ছে বাচ্চাদেরকে। আমাদের কাছে যতই বলি চশমা বাচ্চাদেরকে একটু রোদের আলোতে নিয়ে যান, কিন্তু আসলে তো পারছে না গার্জিয়ানরা, কারণ ওইভাবে তো হয় না এরকম হাই রেস বিল্ডিং এ। তো যতটুকু পারেন সবার উদ্দেশ্যে আমার মেসেজ, বাচ্চাদেরকে যেই রুমে পড়াবেন সেই রুমটা যাতে যাতে আলো আসে, বাড়ি থেকে সূর্যের আলো আসে, আলো বাতাসটা আসে। আর দিনের বেলা যাতে লাইটটা না জ্বালিয়ে যাতে পড়তে হয়, সেই যদি ব্যবস্থা করতে পারেন। আর রাতে যখন পড়বে অবশ্যই পর্যাপ্ত আলোতে যাতে পড়ে। আর ডিভাইস যত কম দেখা যায়, তা অবশ্যই এমনিতেই বাচ্চাদের পড়াশোনার অনেক চাপ, অনেক পড়াশোনা করতে হচ্ছে। তারপর যদি তাকে এক্সট্রা আরো যদি তাকে লোড চোখে নেয়, চোখ তো একটা ইঞ্জিন, তাই না? একটা গাড়ির ইঞ্জিন, বা ঘরে একটা যখন ফ্রিজ টেলিভিশন এগুলো যেরকম নষ্ট হয়ে যেতে পারে, চোখ তো সারা জীবন ভালো থাকবে না যদি আমি ভালো না রাখি। তাহলে আমাকে কি করতে হবে? যত্ন করতে হবে চোখের যত্ন। আমাকে যেরকম চার্জ দিতে হয়, মোবাইলে চার্জ দিতে হয়, আমাকে যেরকম সার্ভিসিং করতে হয়, ফ্রিজে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র সার্ভিসিং করতে হয়, চোখকেও আমাকে সার্ভিসিং করে রাখতে হবে। সার্ভিসিংটা হলো এই যে চোখের যাতে কোনো যাদের চশমা পরে আগে থেকে বাচ্চারা, তাদের যাতে আরো বেশি পাওয়ার না হয়, সেক্ষেত্রে মোবাইল এগুলো একটু কম দেখবে। আর স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই বলতে হবে যে দয়া করে অনলাইনে ক্লাসগুলো একটু বন্ধ করেন, যাতে একটু অফলাইনে তারা তাদের পড়াশোনা শুরু করে দেয়। চোখের এই 2-3 বছরে বাচ্চাদের চোখের অনেক সর্বনাশ সর্বনাশ হয়ে ফেলছে, যেটা আর ফিরে পাওয়া সম্ভব না। তো যাই হোক, আর যারা অলরেডি যারা চশমা পড়েন না, যারা তাদের ক্ষেত্রে যাতে চোখ ভালো থাকে সেই জন্য খাবার দাবার ব্যাপার স্যাপার আছে। আমরা ভিটামিন এ যুক্ত খাবার বেশি করে খাবো, যেমন কি এই যে রঙিন শাকসবজি, ফলমূল যেগুলা, লাল শাক, গাজর, মিষ্টি কুমড়া, গাজর, তারপর এই পুঁই শাক, আর ফল যেগুলা বেশি বেশি খাবো। প্রোটিন যুক্ত খাবারও আছে, এগুলো খাবো। আর সর্বোপরি চোখের যত্ন নেওয়ার জন্য যাদের অসুখ বিসুখে আমরা ভুগছি, ডায়াবেটিস বা বিভিন্ন অসুখে আমরা ভুগছি, তাদেরকে অবশ্যই চোখে রেটিনা পরীক্ষা করার জন্য রেটিনা ডাক্তারের কাছে অন্তত বছরে 2 বার অন্তত হলো আপনারা একটু কষ্ট করে রেটিনাটা চেক আপ করে নিন। ধন্যবাদ জেবিন। জেবিন আনমিউট করেন, আনমিউট করেন। আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু উনি আমাদের সিনে আসতে পারছেন না। ডাক্তার মাহমুদ, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ডাক্তার মাহমুদ, উনি শুনতে পাচ্ছেন না, ওনার নেটটা দেখছি যে স্লো যাচ্ছে। আমরা মুস্তাফিজের কাছে ফিরে আসছি। যারা সার্জারি করতে ভয় পান, তাদের আপনি কোনো পরামর্শ দিবেন কি? ও, আহ, ধন্যবাদ। আমি জেবিন, আসলে এই প্রশ্নটা খুবই সুন্দর। কারণ অপারেশন করতে কার না ভয় লাগে? আমি যদি অপারেশন টেবিলে যাই আমারও ভয় লাগবে। আসলে ভয় কম বেশি সবারই থাকবে এই বিষয়টা। তবে কারো কারো খুব বেশি ভয় লাগে। এরকম ভীতু বেশ কতগুলো রুগীর আমি অপারেশন করেছি, কিন্তু অপারেশনের পরে রুগী খুব খুশি, এবং তারা ভয় কেটে গেছে আর কি। আসলে অপারেশন থিয়েটার যাওয়া পর্যন্তই ভয়। আসলে ভীতু রুগীদের যেটা করা হয়, অ্যাসুরেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে অ্যাসুরেন্স দেওয়া, হ্যাঁ, সাহস দেওয়া, তার পাশে একজন থাকা ডাক্তার বা নার্স, হ্যাঁ, সাথে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া। প্রয়োজন আগে কিছু ড্রাগ ইউজ করা হয়, সিডেটিভ বা অ্যাংজাইলাইটিক কিছু ইউজ করা হয় অনেক সময়। আসল কথা হলো মেন্টাল সাপোর্টটাই সবচেয়ে বড় কথা। খুব ভালো আচরণ, ভালো পরামর্শ, এবং একটা সাপোর্ট দেওয়া, এটাই হলো মানে মেন বিষয়।
এই ভীতু মানুষের ক্ষেত্রে আসলে আহ ভীতু সবারই ভীতি থাকবেই আহ কম বেশি। আবার কতগুলো রোগী দেখেছি যে খুবই সাহস, গড় গড় করে অপারেশন টেবিলে যে শুয়ে পড়ে, এরকম এর সংখ্যা কম। আবার খুব ভীতু মানুষের সংখ্যা কম। তো ভীতু মানুষের ক্ষেত্রে আসলে অ্যাসুরেন্স দেওয়া, সাপোর্ট দেওয়া, প্রয়োজনে কিছু ড্রাগ ইউজ করা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। ডাক্তার নাফিজ, আপনি আমাদের একটা বিষয় বলেন যে অনেক সময় চোখে আঘাত লাগে, কোনো একটা শক্ত কিছু চোখে লাগলো অথবা হাঁটার পথে কোথাও বাধা পেয়ে লাগলো, ওই প্রাথমিক অবস্থায় যখন কেউ আঘাতপ্রাপ্ত হলো তার আসলে কি করা উচিত? বরফ দেওয়া উচিত না কি পানি দেওয়া উচিত, কি করা উচিত? ধন্যবাদ, ধন্যবাদ জেবিনকে। আহ, মানে ইনভেরিয়েবল এরকম পেশেন্ট পাচ্ছি আমরা আসলে জেবিন। এই যে আমাদের যে ইমার্জেন্সি আছে হাসপাতালের, আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কথা বলছি, 24 আওয়ার্স ওখানে খোলা, আপনারা জানেন। প্রাইভেট গুলোতেও এরকম খোলা। তো যাই হোক, প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে এরকম চোখে আঘাত পাওয়া রোগী নিয়ে আসছে। যাই হোক, প্রাথমিকভাবে আসলে কি, চোখটা যদি আঘাত পাওয়ার পরে চোখ যদি মেলতে না পারে, ভালো করে আসলে শুনে রাখুন সবার উদ্দেশ্যেই, চোখে আঘাত পেয়েছে একটা বাচ্চা দুজন দুষ্টামি করতে গিয়ে, যদি দেখা যায় যে চোখ যদি মেলতে না পারে, তাহলে অবশ্যই ধরে নেবেন চোখের কর্নিয়াটা ছিঁড়ে গেছে। কারণ কর্নিয়া যদি ছিঁড়ে যায় তাহলে সে চোখ মেলতে পারবে না, কারণ মেললেই তার চোখ ব্যথা করবে, তার খোঁচা খোঁচা লাগবে। তো অবশ্যই সেখানে কোনো, আপনারা বিলম্ব না করে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এক, আর যদি দেখা যায় না আমার সে বাচ্চার চোখ আহ, তাকাচ্ছে, চোখ তার বন্ধ করতে হচ্ছে না, সে ইজিলি তাকাচ্ছে, হ্যাঁ, হয়তো তার চোখে যে সাদা অংশটা হয়তো লালের আঁচড় লেগেছে, তো সেই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। সেক্ষেত্রে জরুরি ওই সময়টা না গেলেও সমস্যা নাই। পরবর্তীতে উম, যদি লালটা না কমে যায়, তাহলে ডাক্তারের কাছে যে আপনার চিকিৎসা নেবেন। আর যদি বড় ধরনের আঘাত, যেরকম ক্রিকেট বল লেগেছে, বাচ্চা হঠাৎ করে বা কিশোর বলছে যে আমি কিছুই দেখছি না, চোখে ঝাপসা দেখছি, সেক্ষেত্রে চোখে যদি কিছু না দেখে, সেক্ষেত্রে কাল বিলম্ব না করলে অবশ্যই চোখে ডাক্তার কাছে যেতে হবে। আমরা সেটা আল্ট্রাসোনোগ্রাম, যেটা বি স্ক্যান বলে, আল্ট্রাসোনো করে আমরা দেখি ভিতরে কি রক্তক্ষরণ হচ্ছে কিনা। যদি রক্তক্ষরণ হয়, সেটা তো অবশ্যই তার জন্য ব্যাড লাক, খারাপ। সেটার জন্য চিকিৎসা আছে। চিকিৎসা তাড়াতাড়ি ইমিডিয়েট চিকিৎসা করলে চোখের এরকম ক্ষতি থেকে, বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। তো পারিবার বাসায় বসে আসলে ওরকম তেমন নাই, তেমন কোনো যে ঘরোয়া চোখের ওরকম কোনো চিকিৎসা নাই। একটা আছে যে চোখের এই আঘাত পাওয়ার সাথে যদি, যেটা বললাম আর কি, যে যদি লাল হয়ে যায়, সেটা আঘাত মানে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু কালো মণিটা যেটা আছে চোখের, এই যে মাঝখানে যে কালো মণি থাকে আমাদের, এখানে যদি কোনো আঘাত লাগে, চোখ মিলতে না পারে, সেই ক্ষেত্রে ডাক্তার কাছে নিয়ে যাবেন। ওই চোখ যে লাল হওয়াটা নিয়ে মানে খুব একটা টেনশন না হইলে হবে। ধন্যবাদ জেবিন। ধন্যবাদ নাফিস। অনেক মূল্যবান বিষয় বলেছেন। আর আসলে আমাদের সাধারণ যে প্রশ্নগুলো দর্শক শ্রোতারা করছেন বা করে থাকেন, আমি সেই প্রশ্নগুলোই করছি যাতে আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হন। আমি চলে যাব ডাক্তার মুস্তাফিজের কাছে। আপনি একটু আমাদের বলুন যে সার্জারির ক্ষেত্রে বাংলাদেশে কোন কোন দিক দিয়ে এগিয়ে আছে অথবা পিছিয়ে আছে? আহ, ধন্যবাদ জেবিন। আসলে আহ, বাংলাদেশ খুব একটা পিছিয়ে নাই। কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স বাংলাদেশের। ইনস্ট্রুমেন্টাল কিছু ডেফিসিয়েন্সি আছে। যেমন এর আগে আমি এই যে প্রশ্ন ছিল যে আধুনিক চিকিৎসা, হ্যাঁ, আধুনিক চিকিৎসা যেগুলো মোটামুটি সবগুলোই বাংলাদেশে এখন হচ্ছে। যেমন রোবোটিক সার্জারি ছাড়া অন্যান্য সবই হচ্ছে মোটামুটি। পিছিয়ে বলতে যেমন রোবোটিক সার্জারি বা কিছু হাইলি ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট, হ্যাঁ, সেটা নাই। এখন বলতে গেলে ক্যান্সারের বিভিন্ন রকমের সার্জারি, ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা, রেডিওথেরাপি বা অন্যান্য সবই কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে। পাশাপাশি ইন্ডিয়ার সাথে তুলনা করলে বাংলাদেশ ইন্ডিয়ার চাইতে আসলে পিছিয়ে নাই। মানুষের অনেকের মধ্যে আসলে ভুল ধারণা আছে। যেমন লিভার ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশেও হয়েছে। তবে এটা বলতে গেলে আরো কিছু ট্রান্সপ্লান্টেশন, অর্গান ট্রান্সপ্লান্টেশন, যেমন প্যানক্রিয়াস
ট্রান্সপ্লান্টেশন, এগুলোর ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে, কারণ এগুলো অনেক বড় সেট আপ লাগে, অনেক ব্যয়বহুল। এইগুলোর ক্ষেত্রে বলা যায় যে একটু পিছিয়ে আছে। ধন্যবাদ জি। ধন্যবাদ। চিলি বেইলি বলেছিলেন যে একজন ডাক্তার একজন মানুষকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। আসলে আমি এই সাথে একমত। আমি ডাক্তার নাফিজের কাছে যাচ্ছি। নাফিজ, চোখে লেজার বা কোনো অপারেশনের কোনো বয়স সীমা আছে কিনা, যেমন বৃদ্ধ বা ছোট শিশুর ক্ষেত্রে লেজার বা বিশেষ কোনো অপারেশনে বাধা আছে কিনা, এটা যদি বলতেন। চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা। লেজার চিকিৎসায় একদম বাচ্চাদের প্রিমেচুর বেবি, যে নর্মাল আমরা জানি কি যে 9 মাস পরে বাচ্চাদের ফুল টার্ম প্রেগনেন্সি হলে পরে তো রেটিনা সমস্যা হয় না, কিন্তু রেটিনাটা পেটের ভিতরে 9 মাস বাচ্চা থাকা অবস্থায় রেটিনার শিরাগুলো সম্পূর্ণ গ্রো হয়। এখন একটা বাচ্চা 7 মাসে হলো, 8 মাসে হলো, ওর তো আরো পেটে 1 মাস থাকার কথা ছিল। ওই সময় থাকাতে তার রেটিনাতে যে ভেসিগুলো হতো, শিরাগুলো হতো, সে প্রিমেচুর জন্ম হওয়ার কারণে কিন্তু ওই ভেসিগুলো হচ্ছে না। তাহলে মানে কি, বাচ্চার বয়স যখন 1 মাস তখনই আমরা রেটিনা চিকিৎসার জন্য লেজার দিচ্ছি। যখন যদি আমরা লেজার চিকিৎসা যদি না দেই, তাহলে এই বাচ্চা বড় হয়ে চোখ অন্ধ হয়ে যাবে। রেটিনা নষ্ট হয়ে গেলে চোখ অন্ধ হয়ে যাবে। অসংখ্য এরকম আমরা রোগী এরকম পাচ্ছি। 1 নাম্বার, এগুলো একদম পেটের কি বলবো প্রিমেচার বেবি থেকে যে শুরু হলো লেজার। তারপরে বাচ্চা যখন, এরপর তো আমরা জানি যে এই 20 বছরের পর থেকে ল্যাসিক একটা আমরা শব্দ জানি, ল্যাসিক সার্জারি, চোখের যে চশমার বিকল্প যেটা অপশন হচ্ছে এখন, চশমা পড়তে হয় না। যেটা নর্মালি এই যারা আর্মিতে ডিফেন্সে যাচ্ছে যারা, তারা দেখা যাচ্ছে যে এই চশমা না পড়ার জন্য তারা ল্যাসিক সার্জারি করে তারা ঠিক হয়ে যাচ্ছে, চশমা পড়তে হচ্ছে না। সেই ক্ষেত্রেও লেজার দিয়ে কর্নিয়ার কার্ভেচার আমরা চেঞ্জ করে দিচ্ছি, কর্নিয়াকে ঠিক করে দিচ্ছি। তারপর আসে আমরা লেন্স, কর্নিয়ার পিছনে লেন্স থাকে, লেন্সের ফ্যাকো সার্জারি তো এখন আধুনিক চিকিৎসা বেড়ে গেছে, যেটা আমরা ফেমটোসেকেন্ড লেজার বলি। সেই লেজার মাধ্যমে আমরা ফ্যাকো সার্জারি করি, সেটা আধুনিক একদম, সেটার মেজারমেন্টটা একদম অ্যাকুরেট হয়। তারপর ভিতরে আসেন রেটিনা। রেটিনার কথা তো আমি আগেও বলছি, আবারও যারা দর্শকরা শুনতে পাননি তাদের উদ্দেশ্যে বলছি। লেজার চিকিৎসার জন্য রেটিনা যে ডায়াবেটিসের কারণে বা প্রেশার হাইপারটেনশনের কারণে বা এই যে আঘাতজনিত কারণে, ক্রিকেট বলের কারণে যে চোখের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই জন্য লেজার চিকিৎসার মাধ্যমে আমরা অনেকাংশেই চোখ ভালো হয়ে যাচ্ছে। আমি কি বলবো যে অনেক লেজার চিকিৎসাটা এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, বিশেষ করে চোখের জন্য, কল্পনাতীত। ধন্যবাদ জেবিন। হ্যালো, জেবিন, জেবিন সম্ভবত না স্ক্রিনে। তো জেবিন আসা পর্যন্ত আমি কিছু বলছি, সেটা হলো এই, তাহলে তার মানে কি লেজারের কোনো বয়স নেই, ছোট বড় বৃদ্ধ সব বয়সী তাহলে লেজার চিকিৎসা হচ্ছে তাহলে। আর চোখের জন্য তো এই মেসেজগুলো তো আসলে জানা দরকার। আমাদের অন্যান্য ডাক্তার, আমরা ডাক্তার ফ্যাকাল্টিরা আছেন যারা, বিশেষ করে এই ডেন্টাল সার্জন আজকে থাকার কথা ছিল, ওনারা নাই। ওনাদের ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন যারা, তাদের তো আমাদের এই সাথে তাদের আমাদের চোখের রিলেটেড অপারেশনের সাথে অনেকটা সম্পর্ক। আমাদের এই যে তাদের ইনজুরি হওয়ার সময় ম্যাক্সিলো ফেসিয়াল বোনস, চোখের বোনস, এগুলো তো পাশাপাশি। হ্যাঁ, তো ওই তখন আমরা কম্বাইন সার্জারি করার সময় তখন আমার ডেন্টিস্ট ম্যাক্সিলো সার্জারি সার্জনও থাকে, আবার আই সার্জনও থাকে। ধন্যবাদ ডাক্তার জেবিন। ধন্যবাদ মুস্তাফিজ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মুস্তাফিজ ভাইয়ের কাছে আমরা একটা প্রশ্ন হলো যে কোন ধরনের সার্জারিতে বেশি জটিলতা হয় এবং কি ধরনের জটিলতা হয়? আহ, ধন্যবাদ জেবিন। আসলে জটিলতা যে কোনো সার্জারিতেই কিন্তু জটিলতা হতে পারে। খুবই একটা ছোট্ট অপারেশন, যেমন একটা লাইপোমা বা সিবিসি সিস্ট, এটা লোকাল দিয়ে যে অপারেশন করা হয়, এইটা অপারেশন করতে গেলে কিন্তু জটিলতা হতে পারে। কারণ হচ্ছে, যদি ওই লোকাল যে অ্যানেস্থেটিক এজেন্ট এটাতে যদি কোনো রোগীর অ্যালার্জি থাকে, তাহলে সাথে সাথে যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, তাহলে কিন্তু অনেক সময় সেই রোগী সেভ করা অনেক কঠিন হয়ে যাবে। আহ, এটা যেমন একটা বড় ধরনের কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। আবার অনেক বড় অপারেশন, যেমন হুইপলস বা আরো বড় 5-6 ঘন্টার অপারেশন স্মুথলি হইতে পারে। হ্যাঁ,
যার জন্য আসলে কোন ধরনের অপারেশনের জটিলতা হবে এটা নির্ভর করে ওই সার্জনের এক্সপার্টনেস, এক্সপেরিয়েন্স, ওই 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 প্রতিষ্ঠানের ফ্যাসিলিটি, অপারেশন থিয়েটারে পেশেন্টের মানে বলবো যে জ্ঞান, মানে অনেক কিছুই। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের মানে ইয়ে আহ, প্রাচুর্যতা, মানে কি ইনস্ট্রুমেন্ট মানে শর্টেজ, এগুলো এর উপর নির্ভর করে। আসলে জটিলতাটা আবার ডাক্তার যে অপারেশন করবে তার কিন্তু মন মানসিকতা ভালো আছে কিনা, সাউন্ড আছে কিনা, সে হয়তো বাসায় ঝগড়াঝাটি করে আসছে, মন ভালো নাই, সে অপারেশন করছে, এটাও কিন্তু হতে পারে। কাজেই আসলে জটিলতাটা বলতে অনেক কিছু ফ্যাক্টর আছে। এই জন্য কোন ধরনের অপারেশনে জটিলতা হবে কোনো ধরন নেই, আসলে যে কোনো অপারেশনে হতে পারে। ছোট্ট একটা অপারেশন হতে পারে, আবার অনেক বড় অপারেশন হতে পারে, আবার ছোটতেও হবে, নাও হতে পারে, অনেক বড় অপারেশন নাও হতে পারে। যেমন অ্যাপেন্ডিসাইটিস খুব সিম্পল অপারেশন, বলা হয় যে এটা লার্নিং, যারা সার্জন যখন অপারেশন শুরু করে তখন কিন্তু এই অ্যাপেন্ডিসেক্টমি দিয়ে শুরু করা হয় এই অপারেশন ট্রেনিংটা। এই অ্যাপেন্ডিক্সে আবার অনেক প্রফেসরদেরও অপারেশন করতে অনেক জটিলতায় পড়তে হয়। হ্যাঁ, এটা হলো আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। কোনো একটা নির্দিষ্ট অপারেশন আসলে কোনো কোনো ডিজিজ কোনো ফ্যাক্টর না আসলে, বা অপারেশন টাইপ অফ অপারেশন ফ্যাক্টর না। আহ, নিশ্চয় ক্লিয়ার জেবিন, ধন্যবাদ। ধন্যবাদ। অনেক মূল্যবান কথা আমরা শুনলাম। আমাদের অনুষ্ঠান আসলে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ডাক্তার নাফিজের কাছে যাব। আমাদের সর্বশেষ প্রশ্ন বা একটু শেয়ারিং চাই যে ডাক্তার নাফিজ তার যে অভিজ্ঞতা, চিকিৎসা জীবনের যে অভিজ্ঞতা বা বিশেষ কোনো পরামর্শ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেন, কোনো মূল্যবান তথ্য। ধন্যবাদ, ধন্যবাদ জেবিন। আসলে আমি কিছু দর্শকদের উদ্দেশ্যে কথা কিছু বলার আগে আমি ছোট্ট একটি ঘটনা বলবো। আমি রিসেন্টলি এই যে আউটডোরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের রেটিনা ডিপার্টমেন্টে যখন রোগী দেখছি, তো 27 বছরের একটা ছেলে, সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসছে, তার চোখে তার দেখতে কম পাচ্ছে। তো বিভিন্ন জায়গায় চশমা দিয়েও তার দৃষ্টিশক্তি ফিরে আসছে না, তারপর আমাদের চক্ষু বিজ্ঞানে আসছে। তো আমি রেটিনা পিপিল ডাইলেট করে রেটিনা যখন দেখলাম, ওখানে বলে রথ স্পট, বলে একটা স্পট, একটা সাইন, সেটা দেখে আমি বুঝে গেলাম এই উম, ছেলেটির ব্লাড ক্যান্সার হয়েছে। রেটিনাটা দেখে কিন্তু আমি বুঝে ফেলেছি। তো আমি সাথে সাথে তার সাথে অ্যাটেন্ডেন্টকে, তাকে কিছু বললাম না, অ্যাটেন্ডেন্টকে বললাম যে আপনার যে সাথে আসছে আপনার কি হয়? তারপরে তার উম, বোনের হাজবেন্ড, আমি বললাম যে ওনার এই সমস্যা, ব্লাড ক্যান্সার, তো ওনাকে এখনো কিছু বলার দরকার নেই, রিসেন্ট নিউলি ম্যারিড। তো আপনি ওনাকে নিয়ে আপনি বিএসএমও আমি রেফার করে দিচ্ছি হেমাটোলজি ডিপার্টমেন্টে। তো ওনারা ব্লাড টেস্ট করে ওনারা যা যা করণীয় ক্যান্সার চিকিৎসা করবে। তো আহ, চোখের রেটিনাতে পড়াশোনা করার পরে আমরা তো আসলে আই স্পেশালিস্ট হিসেবে এক্সপিরিয়েন্স করেছি, পরে রেটিনার উপরে ফেলোশিপ করার পরে এখন আসলে জ্ঞানের তো শেষ নাই, জানারও শেষ নাই। তো আমি নিজেরও অবাক যে মানুষের শরীরে সবগুলো ডিজিজের রোগের ক্ষেত্রে প্রাথমিকভাবে আসলে রেটিনাটা যদি আমরা ভালো মতো যদি দেখি, দেখা যায় যে আগেই কিন্তু রোগটা আর্লি স্টেজে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি, যেটা এখন হচ্ছে। যাই হোক, এটা আমার একটা ঘটনা আমি শেয়ার করলাম সবার সাথে। আর পরামর্শ, চোখের ব্যাপারে পরামর্শ তো এখন তো আধুনিক সরঞ্জামে দিয়ে আমি সবার উদ্দেশ্যে বলবো যে আগে, এই কিছুদিন আগেও মানুষ চোখের রেটিনা চিকিৎসা ছিল না, সবাই ইন্ডিয়াতে চলে যেত, ওখানে বিপুল লক্ষ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে যেত। আমার অনেক পরিচিত রোগী এরকম সিঙ্গাপুরে গিয়ে তারা 6 লাখ 6 লাখ টাকা দিয়ে তারা শুধু চেক আপ করার জন্য গিয়েছে চোখের, অথচ আমরা এটা রেটিনা চিকিৎসা করার জন্য কত কম, তো কম চিকিৎসায় মানুষের সহজলভ্যর মধ্যে আমরা এখন নিয়ে এসেছি। আমার চেয়ে আপনারা জানেন, আমরা বাংলাদেশের হাসপাতাল এখন বাংলাদেশের প্রাইভেট সেক্টরে অনেক ভালো নাম করেছে। আমি তার একটি ব্রাঞ্চে বসি, জিগাতলা শাখায়, ওখানে রেটিনা সেট আপ সবই আছে। তো যাই হোক, তো আপনারা যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার জনিত অসুখে ভুগছেন বা আঘাত আছে, অথবা যারা চোখে হঠাৎ করে কালো কালো ভাসে দেখেন, এগুলো সব রেটিনার লক্ষণ। আমার ম্যাক্সিমাম মানুষই কিন্তু হঠাৎ করে দেখবেন যে যে সাদা দেয়ালে তাকালে কালো কালো
মাছির মতো পোকার মতো মনে হচ্ছে একটু ভাসছে, কিছু একটা ভাসছে। তো এগুলো আসলে কালক্ষেপণ করা ঠিক না, এগুলো সাথে সাথে ডাক্তার দেখালে আর্লি স্টেজে যদি আমরা এগুলি চিকিৎসা করতে পারি তাহলে চোখটা কিন্তু রক্ষা পায়। আর যাদের বিভিন্ন অসুখ বিসুখ আছেন তারা তো অবশ্যই চেক আপ করাবেন বছরে 2 বার হলেও। যাদের ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ খাচ্ছেন, বছরে 2 বার হলো রেটিনা চেক আপ করবেন। আর একটা কথা, লন্ডন থেকে আসছে, প্লেন থেকে নামছে এক লোক, 35 ইয়ার্স, হঠাৎ করে চোখে দেখে না, লন্ডন থেকে আসছে। দেখলাম কি তার প্রেশার ওষুধ খেত, আনকন্ট্রোল প্রেশার ওষুধ খেত, সে ইরেগুলার, তার ব্লাডে কোলেস্টেরল জমে, সেই কোলেস্টেরল রক্ত শিরে দিয়ে ঘুরে 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 এসে চোখের ভিতরে যে রক্তনালী থাকে, যেটা নাকি টোটাল রক্তকে, চোখকে অক্সিজেন দেয়, রেটিনাল আর্টারি বলি আমরা, সেন্ট্রাল রেটিনাল আর্টারি, অপথেলিমিক আর্টারি ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চে বাইফার্কেশনে এসে সেই কোলেস্ট্রল যেটা আমরা বলি প্লেগ বলে এটাকে, ওটা আটকে আছে, ওই ছবিটা আটকে আটকিয়ে তার টোটাল রেটিনাটা মুহূর্তে তার এটা স্কিমে করে ফেলো, অক্সিজেন শূন্য করে ফেলো, অন্ধ হয়ে গেল। তো এই যে এগুলো ঘটনা ঘটছে, এগুলো ঘটছে কেন? রেটিনাটা সময় থাকতে সে যদি চেক আপ করতো, সে যদি তার আমরা কোলেস্ট্রলটা চেক আপ করতো, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। তো আজকে আমার মনে হয় যে অনেক ভালো আলোচনা যদি যারা শুনতে পারেন, যাদের আমরা যদি আমাদের আলোচনার মাধ্যমে দেশবাসীর জন্য বা আপনার মাধ্যমে, দূরবীনের মাধ্যমে, বা এই যে আপনার দৈনিক যে ওই পত্রিকার মাধ্যমে যদি সবাই মেসেজটা পেয়ে থাকে, আমি সবাই উপকার হতে পারে, তাহলে আসলে আমাদের অনুষ্ঠানটি আমি সাকসেসফুল মনে করব। ধন্যবাদ জেবি। ধন্যবাদ। আমরা মুস্তাফিজের কাছে ফিরে আসছি, শেষ প্রশ্ন। আপনার বিশেষ অভিজ্ঞতা বা পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে বলুন। হ্যাঁ, ধন্যবাদ জেবিন। আসলে আহ, আহ, রোগ এমন একটা জিনিস, অনেক জটিল রোগ যদি খুব প্রাথমিক পর্যায়ে যদি নির্ণয় করা যায়, তাহলে কিন্তু ভালো হয়ে যায় পেশেন্ট এবং সঠিক চিকিৎসাটা দেওয়া যায়। আহ, এক্স্যাক্টলি। কিন্তু লেট পর্যায়ে যদি আসে, তাহলে কিন্তু আসলে অনেক কিছু করা সম্ভব হয় না। তখন আলটিমেটলি ডাক্তারদের দোষ হয় অনেক সময়, অনেকে ভুল বুঝে দোষ দেয়। যেমন বলি যে কার্সিনোমার ক্ষেত্রে যদি বলি, সে ব্রেস্ট বা সে স্টমাক বা সে কোলন, এগুলো খুব আর্লি স্টেজে যদি পেশেন্ট সমস্যা হওয়ার শুরুর সাথে সাথে যদি আসে আমাদের কাছে, তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই এটা ট্রিটমেন্ট দিতে পারি। হ্যাঁ, এবং স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট যদি পেশেন্ট নিতে পারে, তাহলে কিন্তু পেশেন্ট অনেক সময় কিওর হয়ে যাবে। সিএ ব্রেস্টের রুগী, অনেক রুগী বেঁচে আছে, 10 বছর 20 বছর আরো বেশি বেঁচে আছে কিন্তু। আহ, আহ, আবার ইয়ের কথা বলি, উম, চিকিৎসার ক্ষেত্রে মানুষের, জনগণের, জেবিন মনে হয় শ্রেণী নাই, অনেক ভুল ধারণা আছে। যেমন ধর কিছু কিছু রোগ মানুষ মনে করে যে অ্যালোপ্যাথি চিকিৎসা ভালো হয় না, যাতে কবিরাজি বা হোমিওপ্যাথি চিকিৎসা করতে যে অনেক লেট করে ফেলে। যেমন বলি যে মলদ্বারের রোগগুলো, পাইলস বা ফিস্টুলা, এগুলো মনে করে যে কবিরাজি চিকিৎসায় ভালো, কাজেই কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে নিয়ে আরো জটিল নিয়ে চলে আসে। বেশ কিছু রুগী আমরা পেয়েছি যেমন হার্বাল বা কি কেমিক্যাল ইউজ করে বার্ন করে নিয়ে চলে আসে মলদার। দেখা যায় মলদার স্টেনোসিস হয়ে আসে বা আলসার নিয়ে আসে। এগুলো আলটিমেটলি কিন্তু স্টেনোসড হয়ে যায় না। হ্যাঁ, এগুলো পরে অপারেশন করলেও আর আর ওই আগের মতো আর হয় না আসলে। কাজে এই আমি জনগণ বলবো জনগণের উদ্দেশ্যে যে আপনারা আসলে এই ভুল পরামর্শ বা এই কুসংস্কার যেটা আছে, এই জিনিসটা থেকে বের হয়ে আসা উচিত। এবং এগুলো আসলে এখন অ্যালোপ্যাথি খুব ভালো চিকিৎসা আহ, হয়। কাজেই আহ, রোগের শুরুতেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, এই ভুল ধারণাগুলা দূর করা উচিত। ধন্যবাদ জেবিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। যেহেতু এখন করোনাকালীন সময়, আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, ঘন ঘন হাত সাবান দিয়ে ধোবো, এবং ঘরের বাইরে প্রয়োজন ছাড়া যাব না, নিয়মিত মাস্ক ব্যবহার করব। আমরা নিজেরা সচেতন থাকবো, অপরকে সচেতন রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।